দুজনই বা 150 ধরি, তাহলেও আমরা হচ্ছে প্রায় 9 লাখ টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। 15 আর আমি সুব্রত সাঁতরা, ওয়েলকাম টু সেন্ট্রো ড্রাগন। আজ আমরা এসেছি সেই বিখ্যাত স্ট্রবেরি বাগানে, যা আজ থেকে প্রায় 10-12 বছর আগে চালু হয়েছিল। আর সুব্রতবাবু, এই চাষটা স্ট্রবেরি কতদিন আগে থেকে স্টার্ট করেছিলেন? এটা 2013-14 থেকে স্টার্ট চলছে আর কি, কন্টিনিউ চলছে। তো প্রথমটা একটু কম করেই ছিল, এখন এবার একটু বেশি, মানে আপনাকে বলেছি প্রথম 2013-14-তে অল্পই ছিল, তারপরে 14-15 ছিল প্রায় 5,000 মানে 6,000। ওই দিকটা যে জায়গাটা আছে পলি হাউস থেকে পুরোটা স্টেট করে ওই দিকটা পুরোটা ছিল। আর তারপরের বছর হয়েছিল থার্ড ইয়ারে 1 একর ছিল। আচ্ছা, ওইটা থেকে এবার কন্টিনিউ 1 একর, ওর থেকে কম হয়নি, ওর থেকে একটু করে বেশি চলতেছিল। তারপর গত 3 বছর ধরে একটু কমে গেছে। মানে এই আপনার যেদিন থেকে শীতকালীন বৃষ্টিগুলো শুরু হচ্ছে, যখন থেকে শীতকালীন বৃষ্টিগুলো শুরু হওয়ার পরে একটু একটু করে কমে যাচ্ছে। কারণ ওতে কি ক্ষতি হয়ে গেছে? কারণ দেখুন, স্ট্রবেরি তো পুরো আমরা জানি শীতকালীন, মানে শীতের দেশের ফসল। এমনিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের নয়, একরকম একটা বিশেষ পদ্ধতি দ্বারাই একে চাষ করা চলছে। তো তার উপরে আবার ওই শীতকালে যে বৃষ্টি, এতেই হচ্ছে যাবতীয় যা ক্ষতি এই সময় হয়ে যাচ্ছে। কারণ ওই বৃষ্টিতে কি হয়, আপনার একদিন যদি বৃষ্টি হয় তার আগে 3 দিন ঠান্ডা থাকে না, আবার বৃষ্টি হওয়ার পরে 3 দিন আবার হিউমিডিটিটা থেকে যায়। আর এই হিউমিডিটির ফলে কি হয়, মানে এক ফোঁটা যদি, ছোট একটা দানা ফোঁটা যদি ফলে পড়ে, যেমন শিল বৃষ্টি পড়লে যেমন যে ক্ষতিটা হয় সেম হয়ে যায়, মানে একদম চুঁয়ে পুড়ে গলে যায়। এবং যা ফুল থাকে সব নষ্ট, মানে যেদিন ফুল হবে ওই দিন থেকে আগের যা ছোট ফল ধরেছিল সেটা যুক্ত যে ফুলগুলো আবার ফুটবে বা ফোটার মতো রেডি হচ্ছে, ওটাও নষ্ট হয়ে যায়। মানে আবার যেদিন বৃষ্টি বন্ধ হলো তার 2 দিন পর থেকে আবার সেই যে ফুল ফুটবে, তারপর ওই ফল বড় হবে, দিয়ে ম্যাচিওর হবে, মানে মিনিমাম ধরে নিন 15 থেকে 20 দিন। মানে টোটাল যত ফল থাকে সমস্ত নষ্ট হয়। ওই দিন পর্যন্ত যা যা ছিল সব শেষ, আবার স্টার্ট হয়ে গেল বৃষ্টির পরের দিন থেকে আবার স্টার্ট। এগুলো আটকাতে গেলে কি আর্টিফিশিয়ালি, যে ধরুন এগুলো তো কিছু হয়নি, আমার পলি হাউস আছে, তাতে কিছু কাজ করানো যাবে না? পলি হাউসে হবে না, মানে পলি হাউসে করতে গেলে এই মুহূর্তে আমাদের এখানে, আমাদের মধ্যে সেই রকম সামর্থ্য নেই যে ওই সব ব্যাপারগুলোর মধ্যে ইনস্টল করা, অতটা সামর্থ্য আমাদের এখনো হয়ে ওঠেনি। তো সেই আর স্ট্রবেরি এই জন্য পলি হাউসের মধ্যে শুধু গাছটা করা যাবে, মানে চারার কাজগুলো করা যাবে, কিন্তু ফল নেওয়া যাবে না। কারণ ওখানে ফল নিতে গেলে আপনাকে আর্টিফিশিয়ালি মানে পরাগ সংযোগের ব্যাপারটাও করতে হবে। মৌমাছি মানে ওর মধ্যে তো মৌমাছি থাকতে পারবে না, আর্টিফিশিয়াল মৌমাছি দরকার। তো এই তো অনেক হাই চলে গেল, এত সামর্থ্য তো আমাদের এখনো হয়ে ওঠেনি। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওখানে কুয়াশা দরকার, সেটাও আর্টিফিশিয়াল কুয়াশাটা করতে হবে, যেটা আমাদের ন্যাচারাল কুয়াশা। এই কুয়াশা শিশির এটাও দরকার, সেটা তো পলি হাউসে তো অতটা হয়নি। সেই জন্য পলি হাউসে মানে ভাবা যাবে, ওপেনেই হবে। আর স্ট্রবেরিটাতে ওয়েদার কারণে যেসব প্রবলেমগুলো হয় সেগুলো তো কোনো মেডিসিন বা কোনো কেমিক্যালে রিকভার করা যায়নি, পুরোটাই ওয়েদারের উপরেই ছেড়ে দিতে। এবার আমরা কি হলো, চাষি তো, মানে কি হবে, তবু দিয়ে রাখি যদি কিছু হয়, মনের স্বাদ, কিন্তু এত বছর করছি তো ও বেকার, মানে সেরকম কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে এখন আপাতত কি কি ভ্যারাইটিগুলো আছে? দেখুন, টোটাল আমার কাজ করা হয়েছে অনেকগুলো ভ্যারাইটি, প্রায় 12 থেকে 15টা ভ্যারাইটির উপরে কাজ করা হয়েছে। তো কাজ করার পরও যে ভ্যারাইটিগুলো সব থেকে ভালো লেগেছে, ওই আপনার সুইট চারিটা সব থেকে 1 নম্বর যদি আমি এর দিক থেকে করি। তারপর এটা আছে আপনার উইন্টার ডন আছে, ফেস্টিভ্যাল আছে, ক্যামারোজা, একটা স্লোবিয়া ওয়েব ভ্যারাইটি আছে, আর একটা সুইট সানসেশন বলে আছে। আচ্ছা, তো এইগুলো কিন্তু সব থেকে ভালো যেটা একদম কমার্শিয়ালি হচ্ছে ক্যামারোজা। আর আপনার এই মুহূর্তে যা ওয়েদার, সেই দিক থেকে এখন বর্তমানে
আরেকটা ছিল আগে ফার্ন, একটা ছিল ফার্ন, ওটা ওই ফলটাও খুব সুন্দর। মানে ওই ফলের যাত্রাই মানে ফলটাই এমন, মানে আমাদের যেমন গাভেলস থাকে না, বালির যে গাভেলস, পুরো সেম ওই রকমই বড় হবে, গোল হবে এবং ওই রকমই শাইনিং ফার্ন ভ্যারাইটি। কিন্তু এই ওয়েদারের পরিবর্তনের জন্য ভ্যারাইটিটাকে মানে ওই পুষা হয়ে যাচ্ছে, ওখান থেকে 1 টাকাও আর আসছে না, এই জন্য ভ্যারাইটিটা নিয়ে আর বেশি কিছু এগানো হয়নি আর কি। ওটা গত 4 বছর পর্যন্ত ওটা নিয়ে কাজ হয়েছিল, মানে প্রথম থেকে 4 বছর, গত 3-4 বছর হলো ওটাকে নিয়ে আর হচ্ছে নি আর কি, ওকে আর রাখতে পারছি নি আর কি। মানে খুব বেশ সুন্দর ভ্যারাইটিটা। আর আপনার উইন্টার ডনটাও এখন আর ঠিক একটা হচ্ছে না এই ওয়েদারের জন্য। ঠান্ডা তো হয়ে গেছে, 30-35 দিনের তো ঠান্ডা, যখন লাগানো হবে তখন ঠান্ডা, যখন ফল হবে ঠান্ডা নেই, এই তো এখন ওয়েদার হয়ে গেছে। তার জন্য ওটা যেহেতু আর্লি ভ্যারাইটি, তো এই জন্য ওটাও আর ঠিক। আর ও হচ্ছে এত প্রোডাকশন হয় না উইন্টার ডনে, ওয়েদারটা যদি একটু খারাপ হয়ে যায় সেরকম ওতেও সেই মানে কত ডিগ্রি টেম্পারেচার কাছাকাছি ধরে নেওয়া হয়? আমরা তো চাষি, আর সেরকম তো ওই সায়েন্টিস্টও নয় বা ওই রকম কোনো জিনিস নিয়ে অত করা হয়নি। মোটামুটি একটা আমাদের থাকে, মানে আমাদের যেটা ঠান্ডা আমরা কি ধরি, মামলার বাঁধা থাকবে গায়ে, দিনের বেলাও গায়ে একটা সোয়েটার থাকবে। এই ঠান্ডাটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত উইন্টার ডন হ্যাভি, কিন্তু যখনই আর ওই মানে গায়ের থেকে সোয়েটার খুলে যাচ্ছে বা রোদে একটু দাঁড়াতে কষ্ট, এই ওয়েদার হয়ে গেলেই উইন্টার ডনটা আর টিকতে পারছে। তো এইটা হচ্ছে উইন্টার ডন। আর সুইট চার্লিটা মোটামুটি ঠিক আছে, 19-20 হয়, ওয়েদারে একটু হয়ে যায়, কিন্তু হলেও মাথাটা বাঁচিয়ে দেয় আর কি। আর ক্যামারো যেটা লেট ভ্যারাইটি, ওটাও মোটামুটি এই গরমটা অনেকটাই ওটা ভালো করে, এই গরমটার দিক থেকে ওই লেট ভ্যারাইটি তো, তাই না হলে ও মোটামুটি অনেকটাই করে, এই ওয়েদারেও মোটামুটি অনেকটা সুটেবল করে দেয় ক্যামারো যেটা। মানে ধরুন এতগুলো ভ্যারাইটি নিয়ে আমরা করতে যাব কেন চাষ? এই স্ট্রবেরি ফার্মিংটা এতগুলো ভ্যারাইটির উপরে কেন করতে হবে? দেখুন কিছু যেমন যেগুলো আমরা যেমন জানি যে গাছগুলো ফলন হয়, যে হোক গাছে একদম প্রথম যে ফল হবে সেটা ছোটো ছোটোই হবে, কিন্তু তারপরে যখন যে ফলগুলো হয় ম্যাক্সিমাম সব গাছেই কি হয়, প্রথমে এদিকে একটু বড় হবে, আর যত দিন যাবে তারপরে যে ফলগুলো আসে সেগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যায়। কিন্তু স্ট্রবেরির ক্ষেত্রেও সেম, যেগুলো আর্লি ভ্যারাইটি সে প্রথমে যেগুলো বড় হবে, যখনই আবার শেষের দিকে যাবে ছোট হয়ে যাবে। তো তার মানে আমরা যদি ওইটার যদি ঠিক থাকে, যদি আমরা কমার্শিয়ালে যখন করতে যাবো, যখন আমরা এখন তো সবাই একটু বড় কোয়ালিটি, যেমন বড় মানে কি একটু সাইজ বড় হবে, এইটাই এখন কোয়ালিটিতে মেন হচ্ছে। শাইনি গ্রেড এগুলো তো পরে আসে, প্রথম যেটাই আমাদেরকে দেখতে হয় সাইজটা কেমন আছে। তো যখন আমরা এই সব ভ্যারাইটিগুলো সিলেক্ট করব, তার মানে যখন আর্লি ভ্যারাইটি, মাঝে হবে আবার লেট ভ্যারাইটি, এইরকম যেগুলো থাকবে কী হবে, তাহলে যে আর্লি ভ্যারাইটি তার যখন ছোট হয়ে যাচ্ছে, তাহলে যেটা মিডল ভ্যারাইটি ওটা যখন ফুল স্টেজে থাকছে, প্রথম ফলটা আসছে, তাহলে ওটাও বড় থাকছে। আবার যখন লেট ভ্যারাইটি যেটা, এগুলো যখন ছোট হয়ে যাচ্ছে, ও আবার প্রথম ফল বেরোচ্ছে, মানে ওর ফলটা বড় থাকবে। তাহলে কী হবে, আমরা মার্কেটে সবসময় বা সব সাইজের ফল আমরা পাঠাতে হ্যাঁ, বড় ফলের পার্সেন্টেজটা সবসময় আমরা বেশি দিয়ে রাখতে পারি, এটার জন্য ওই ভ্যারাইটি। এবার আরেকটা কি আছে, সব ভ্যারাইটিগুলো সব ওয়েদার আবার সুটেবল না, কিছু ভ্যারাইটি আবার এই সব ওয়েদারগুলো শ্যুট করে নেয়। যখন একটা ভ্যারাইটি যদি আমার ক্ষতি করে দেয়, অন্য ভ্যারাইটি ওটা আবার রিকভার করে দেয়। এর মধ্যে এটা আপনি কীরকম কতগুলো প্ল্যান্টেশন সাজেস্ট করবেন এই গাছগুলো? দেখুন, 1 একরে চাষ করার মানে ব্যাপার হচ্ছে এখন এই মুহূর্তে, আগেও যা ছিল, কেউ এখনও পর্যন্ত আমার কাছ থেকে যারা করেছে যে 1 একর পর্যন্ত কেউ যেতে পারে, যারা আমার সাথে ছিল। আর 1 একরটাও খুব একটু টাফ ব্যাপার হয়ে যায়, কিন্তু মোটামুটি সেই জন্য 1 একরে মোটামুটি আপনার 20,000 মতো চারা লাগে। কিন্তু আমরা সেটাকে যদি ছোট করে করি, কারণ যারা প্রথম শুরু করবে, কেউ তো আর 1 একর করবে নি, তার ক্ষেত্রে অনেকটা হয়ে যায়, ওকে আবার ভেঙে ছোট করতে। তো সেক্ষেত্রে ডিসমেলে আমরা 200 পিস করে চারা লাগাতে পারবো। ডিসমেলে 200 পিস চারা, 1 ডিসিমেল সেখানে 100 ডিসিমেলে, তাহলে আমার সেখানে 20,000 চারা, হ্যাঁ 20,000 চারা হয়ে যাচ্ছে। তো এবার এই পেস্টটা কিন্তু সব ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু সব নয়। আচ্ছা, সেম না, না, যেমন ক্যামারো যাতে একটু গ্যাপ বেশি হবে, ওটাকে ধরুন আপনার প্রায় 14 মানে 15 ইঞ্চি মতো থাকলে ভালো হয়। আচ্ছা, লম্বায় চড়ে 15 বাই 15 রাখতে হবে। না, এইদিকে সারি, মানে সারি টু সারি,
সারি টু সারি ডিস্টেন্সটা যতটা করা যায় ওই 12-13 ইঞ্চি বা 15 ইঞ্চি বেশি তো করা যাবে না, যেহেতু মানচিং আসছে। কিন্তু এ থেকে লম্বা গাছ টু গাছ যে দূরত্ব, এটা আপাতত 15 ইঞ্চি হলে ভালো হয়। এবার সুইট চার্লি আর উইন্টার ডন এইগুলো একটু কম ডিস্টেন্স হলেও হবে। এটা হচ্ছে আপনার 12 ইঞ্চি, সুইট চার্লিটা 9 থেকে 10 ইঞ্চি, আর এটা হচ্ছে 12 থেকে 13 ইঞ্চি। এটা হলে মোটামুটি মানে ধরুন যেখানে ডেসিমেলের কথা হচ্ছে, আমরা 33 শতকে যদি বিঘাটা হিসাব করি, তাহলে কতটা রেশিওতে আপনি লাগাতে বলতে চাইছেন? মানে ধরুন সুইট চার্লি এতগুলো পিস হলো, মানে কিরকম রেশিওতে হবে? যদি 100টা গাছ লাগায় কেউ, তার মধ্যে সুইট চার্লি কটা, ক্যামারোজা ভ্যারাইটি কটা এবং উইন্টার ডন কতগুলো রেশিওতে থাকলে বেটার হয়? দেখুন, আমাদের যাই হোক না কেন সব কিছু জিনিসে আর্লি হচ্ছে রেট থাকে, প্রাইস সব কিছুতেই। তো সেই জন্য কি হলো, যেই ভ্যারাইটিগুলো আর্লি ভ্যারাইটি, তো সেইগুলো একটু বেশি লাগাতে হবে। যেরকম ধরুন আমরা যেমন যে সুইট চার্লি, উইন্টার ডন যদি লাগানো যায়, এগুলো আপাতত যা লাগাচ্ছি তার অর্ধেক যেন এরা থাকে। আচ্ছা, 50%। বাকি অর্ধেকগুলো, বাকি যে ভ্যারাইটি আছে ওগুলো দিয়ে মেকআপ করলেও হবে। এই গাছটার জন্য মানে ধরুন স্ট্রবেরির ক্ষেত্রে আপনি ফিডটা বা বেসাল ডোজটা যেটা বলা হয়, সেটা কি দিয়ে, মানে কিভাবে কি লাগানো, এটাকে শুরু করা হয় কিভাবে? এর হচ্ছে মেন হচ্ছে স্ট্রবেরির সব থেকে বড় সমস্যা মাটি তৈরি করাটা। কারণ পুরো রেনি সিজনে মাটি তৈরি করতে হয়, তো ওই মাঝে 8 দিন 10 দিনই মাত্র গ্যাপ পাওয়া যায়। আর এবার ওই এতে কি হয়, মাটিটাকে মোটামুটি আমরা 4 থেকে 4 বার, আপাতত যত কম করে হোক 4 বার আমাদেরকে উলট পালট করতে হবে, মানে রোদ বাতাস খাওয়াতেই হবে। আচ্ছা, আর ওটা আমার লাগানোর টাইম সেপ্টেম্বর অক্টোবর। সেপ্টেম্বর তো এখন এত বৃষ্টি হয়, সেপ্টেম্বরে আর লাগানো হয়ে ওঠেনি, ওই অক্টোবর শেষ বা নভেম্বর চলে আসতেছে। কিন্তু নভেম্বরের শেষ মানে অনেক লেট হয়ে যায়, ফলে অক্টোবরে লাগাতে পারলে সব থেকে ভালো হয়। তো সেপ্টেম্বর অক্টোবর আরও 2 মাস আগে থেকে আমাদেরকে, জুলাই আগস্ট থেকে আমাদেরকে মাটি তৈরিটা করতে হয়। ওইটা কী হবে, আমাকে ভালোভাবে মোটামুটি মাটিটাকে তৈরি করে নিতে হবে, ভালো করে রোদ আলো বাতাসটা খাওয়াতে হবে, যাতে ওলট পালট করাতে হবে। কতবার ওটাতে চাষ দিতে হচ্ছে? 4 বার চাষ হলো। এরপরে আমাদের কি হবে, যেদিন আমরা যখন লাগানো হবে তার আপাতত সব কম করে 20 থেকে 25 দিন আগে চুনটা দিয়ে দেবো। আর শেষ চাষের সময় এই গোবর বা কেঁচো সারটা, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা পুরানো গোবর, এইটা দিতে হবে। এটা কিন্তু প্রায় কাঠা প্রতি, যদি আমরা কাঠা নয় ডিসমেল প্রতি যদি ধরি, প্রায় 15 ঝুড়ি গোবর দিতে হবে। আচ্ছা, আর ভার্মি হলো 50%। ভার্মি হলে এবার দেখুন, যত ভার্মি মানে তো সেই তো করা হয়ে যাচ্ছে, প্রসেসিং করা হয়ে যাচ্ছে, মানে 50% হলেই হবে। তো এইটা হচ্ছে এটা মেন। আর এটা দিয়ে ভালো করে, এবার যদি কেউ করে, সে খড় দিয়েও করতে পারে, মানে মানচিং কিছু না কিছু করে দিতে হবে, সে খড় বা প্লাস্টিক যে কিছু দিতে পারে। যদি খড় দেয় সেটা ওই 1-1.5 ইঞ্চি করে কুচিয়ে উপরে দিয়ে দিতে পারে, 1.5 ইঞ্চি করে মোটা করে। আর প্লাস্টিক দিলে প্লাস্টিক দিতে পারে। প্লাস্টিকটা দেওয়া আর দিলে কি হবে, মানে এইটা তো কভার করতেই হবে। এবার খড় দিলে কি হয়, একটু রিস্ক হয়ে যায় বর্ষার, যদি বৃষ্টি হয়ে যায় তো মানে অনেক হয়ে যাবে, অনেকটা হিউমিডিটি ধরে হয়ে যায়, গাছটাকে কভার করতে অনেকদিন সময় লেগে যায়। আর প্লাস্টিক থাকলে ওইটা একটু সুবিধা হয় আর কি, যদি প্লাস্টিকটা দেওয়া হয়, মানচিং আর প্লাস্টিক ফেলি মানচিং দিতে আর কি, এটা যদি দেওয়া হয় ওইটা একটু সুবিধা হয়। আর এরপরে হচ্ছে আপনার এমনি আমার যেমন একটা ড্রিপ আছে, এটা ড্রিপেও রাখা যেতে পারে, আবার ফ্ল্যাটও করা যাবে। তখন কি হবে, বেডটাকে একটু হাইট করে দিতে হবে, একটু গোড়াতে যাতে না জল না লাগে আর কি। আর ওই ড্রেনিং, মানে যাই হোক না কেন, ফ্লাড সিস্টেম হলে আপনাকে জমিটার পুরো সমতল করতে হবে। আর ড্রিপ হলে তো অতটাও সমতল না হলেও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেন। আর আপনার ওই মানে যেহেতু বর্ষার সময়, তো ওই ড্রেনিং সিস্টেম, ওই সিস্টেমটা ঠিকঠাক না রাখলে সমস্যা হয়ে যায়। আর গাছের কতদিনের ইন্টারভ্যালে আপনি ওটাকে খাবার দেওয়ার জন্য সাজেস্ট করবেন? দেখুন, প্রথমে ওইভাবে লাগানো হয়ে গেল, লাগানোর পর আপনার ঠিক লাগানোর 20-25 দিন পর থেকে গাছটা যখন ভালোভাবে শেকড় হয়ে চলে আসবে, তখন কিন্তু ওই সর্ষে খোল পচিয়ে দিতে হবে। ওই যেমন আমার ওই যে হাঁড়িতে পচানো আছে, ওইভাবে সর্ষে খোলটা পচিয়ে, মানে আপাতত 3 দিন খোলা রোদে 3 দিন পচিয়ে ওটাকে দিতে হবে। তো ওটাকে আপনার ধরুন 1000 চারায় 1.5 কিলো খোলের রেশিওটা, মানে প্রতি 1000 চারায় 1.5 কিলো খোল পচিয়ে আপনাকে দিতে হবে। জলের হিসাবটা কিরকম থাকে, যে 1 মগ বা 2 মগ সেরকম কিছু থাকে না? ওইটাই ওটা দিতে সেই হিসাব করে, মানে 1.5 কিলো খোল পচিয়ে
1,500 মানে 1,000 গাছে ওটা চালিয়ে দিতে হবে, ওটা জলে মিশিয়েই দিতে হবে। এবার সেটা সে তার মতন করে সে তার হ্যাঁ ওই সময় কি জল দেওয়াটা ঠিক হবে? না না, জল গাছে যেমন স্ট্রবেরি জল প্রচুর লাগে, আবার বেশি হলেও মরে যাবে, কম হলেও মরে যাবে। জলটা হ্যাঁ জলটা যেন ভেজা থাকে। এই গাছটা লাগাবার কতদিন পর থেকে আমরা প্রোডাকশনটা পাবো শুরু হয়? দেখুন, যদি আমরা নিজেদের চারা বা আমাদের ধরুন ওয়েস্ট বেঙ্গলে চাষ করছি, মানে ধরুন আমাদের এই মেদিনীপুরের দিকে বা এই বাঁকুড়া এই দিকে যখন চাষ করছি, এই দিকের যদি আমরা মাদার প্ল্যান্ট থেকে চারাটা নিই, ওটার ফুল আসতে আপনার মানে যদি আমরা সেপ্টেম্বরে লাগাই, তো এই অক্টোবরে, যে সেপ্টেম্বরে এখন লাগানো যায়নি, অক্টোবরে যদি আমরা অক্টোবরে লাগাই, তো ওই আপনার ডিসেম্বরের মাঝামাঝি ফুল চলে আসবে। আর যদি আমরা বাইরে থেকে নিয়ে আসি, পুনা টুনা থেকে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু ওদের তো চারাই আসে ফুল সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, তো লাগানোর হয়তো 8 দিন পরেই আপনি ফুল দেখতে পাবেন। তো সেই ফুলটা কি নেওয়া উচিত হবে? না, হিসেব মতো এটা সবাই যারা মানে জানে যে ছোট গাছে ফুল নিলে গাছের গ্রোথটা কমে যাবে, ওটা না নেওয়াই ভালো। মোটামুটি গাছটা একটু না গ্রোথ এলে না নেওয়াটাই ভালো, তারপরে নিয়েই ভালো। মানে হিসাবটা একটু গন্ডগোল হয়ে যায়। আমাকে বিঘে মানে একর প্রতি করে নিচ্ছি, ওখান থেকে করলে হয়ে যাবে, বা বিঘেতেও বেরিয়ে যাবে। আপনার ধরুন আমাদের এখানটা 50 ডেসিমেলে বিঘে বা একরে বের করলে ওটা এতে ভালোভাবে বেরিয়ে যাবে। আপনার 20,000, তো এর হচ্ছে মেন খরচা কিন্তু আপনার চারাতে। আচ্ছা, মেন খরচাটা এই চারাতে। তো আর বাকি যে খরচাটা ওটা হচ্ছে মেনটেন্যান্স। তো আপনার 1 একরে আপনার প্রায় 20 থেকে 22,000 চারা লাগিয়ে যাচ্ছে, কারণ ওটা একটু লাগাতে কম বেশি হয়ে যায়। ওটা হয়তো কেউ 18,000ও মেকআপ করে দেয়, কার আবার 22,000ও চারা লেগে যায়। 1,500-2,000 চারা এটা কম বেশি হয়ে যায়। তো যখন আমরা তার মানে 20,000 চারা যখন লাগানো হচ্ছে, তো ওইখানে আর যে বাকি যে আনুষঙ্গিকগুলো মিলে এখানে প্রায় আপনার 1 একরে প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট খরচা হয়ে যায়। ওটা কি পুরো প্রোডাকশন চলাকালীন না স্টার্টিংয়ে লাগানো থাকে? এইটা হচ্ছে আপনার খরচাটা হচ্ছে মাটি তৈরি থেকে মাটি তৈরি, লাগানো, চারা খরচা থেকে শুরু করে ফল বের করানোর আগের দিন পর্যন্ত। আচ্ছা, এই খরচাটা। এবার এর মধ্যে মানে কাটিং করার শুধু জায়গা আছে লেবারটা। আচ্ছা, ওইটা আমি যতটা লেবার নিজে শ্রম দিতে পারবো ওই ততটাই ওর হচ্ছে, কারণ লেবারটা এর অনেক আগে, কারণ এটার মেন হচ্ছে মেনটেন্যান্স, অন্তত যে পরিচর্যাটা, এটাই এর মেন। আমরা একটু ছোট করে ব্রেকডাউন করে নিই জিনিসটা। মানে ধরে নিন যদি আপনার কাছ থেকে প্ল্যান্ট নেয়, তাহলে পার প্ল্যান্ট প্রতি আমাদের কত টাকা খরচা হবে? এগুলো হচ্ছে ভ্যারাইটি হিসেবে মধ্যে থাকে, ভ্যারাইটি হিসেবে বা ওই বছরে কেমন কি চারা কেমন বাজার যাচ্ছে, কারণ এগুলো সবটাই নির্ভর করে পুনার চারার জাতের, মানে ওদের চারার রেটের উপরেই কিন্তু আমাদেরও চারার রেটটা অনেকটা নির্ভর করে। ঠিক আছে, তো এগুলো ওই 2-3 টাকা কম বেশি হয়। ঠিক আছে, আমরা যদি ওটাকে গড় পড়তা 18 টাকা করে হিসাব করি, তাহলে 18 টাকা করে যদি 18 দুগুণে 36, 3,60,000 টাকা আমাদের চারাতেই চলে। আর বাকি ওই ধরুন 70-80 হাজার টাকা ওইটা আপনার ফার্টিলাইজার প্লাস মাটি তৈরি, হ্যাঁ এগুলো নিয়ে প্রায় ওইটা লেগে যায়। আচ্ছা, এরপর লেবার খরচা সব থেকে বেশি থাকে হচ্ছে হারভেস্টিং এর ক্ষেত্রে। না, আমরা এইখানে এই খরচাটা ধরি না, কারণ যেদিন থেকে আমাদের, আমি তো বললাম না, যেদিন আমার প্রোডাকশন শুরু হচ্ছে তার আগে পর্যন্ত, প্রোডাকশন শুরু মানে হাতে পয়সা আসছে, তখন যাই টাপ, যাই কষ্ট হোক, যাই লেবার না থাকুক না কেন, তখন কিন্তু অতটা কষ্ট হয় না, কারণ আমি এদিকে আসবে এদিকে দিই, ব্যালেন্স হয়, এটা হয়ে যায়। তা বলে কি আমি যদি 1 কুইন্টাল মাল নিয়ে এলাম, লেবার এত লাগিয়ে দিলাম যে পুরো পয়সাটাই চলে গেলো, এটা তো না, ওই ব্যালেন্সটা নিয়ে, কারণ আর ওই ধান চাষির মতন বা আলু চাষির মতন যদি মাইন্ডে করে তাহলে না করাই ভালো। যদি আমরা একটু বিজনেস মাইন্ডে করি তাহলে এইসব চাষগুলো করলে তাহলে সে দাঁড়াতে পারবে বা টিকতে পারবে, নাহলে হবে। এবার আর এটা যদি আমাদের ওয়েদার যদি আমার দিকে সাপোর্ট করে, মানে ওই শীতকালে বৃষ্টিটা যদি না হয়, নিম্নচাপ এলো একটু মেঘ হয়ে এলো চলে গেল, তাতে ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা যাতে না হয়, বৃষ্টিটা যদি না হয় আমরা প্রায় 60 কুইন্টাল করতে পারবো। আমরা যদি সব থেকে কম যদি আমরা অ্যাভারেজ ধরো যদি 130 বা 150 ধরি, তাহলেও আমরা হচ্ছে প্রায় 9 লাখ টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই তো? 15/6 হ্যাঁ 90, আর তারপরে আমরা এবার যাবো হারভেস্টিং এর সময়, কি সেই টাকাটা ওইতে ব্যালেন্স হয়ে যায়? হ্যাঁ, ওটা হারভেস্টিং এর সময় যেটা আসবে ওটা ওই যে রিটার্ন আসবে ওখান থেকে ওটা হয়ে যায়, কারণ
আপনার যখনই স্ট্রবেরি কোথাও হবে, এগুলো তো এত বছর ধরে দেখছি আমার কাছ থেকে অনেক, যেমন মুর্শিদাবাদে আছে, এতে আপনার হুগলি, পান্ডুয়া, এগুলো তো সব করেছে যারা। তো ওই প্রথম বছর লাগালেই মোটামুটি হাইলাইট হয়ে যায়, আর ওখানে হাইলাইট হয়ে যাওয়ার পর যে খুচরো বিক্রিটা হয় বাগান থেকে, যেটা মানে একদম ডাইরেক্ট যেটা সেলিং হয়, ওই যে পয়সাটা আছে মোটামুটি লেবার ম্যানেজমেন্টটা আরামসে হয়ে যায়। আচ্ছা, তাহলে টোটাল ধরুন আপনি বললেন যে ওটাতে 60 কুইন্টাল মতো আমরা বিক্রি করতে পারবো। হ্যাঁ, 60 কুইন্টাল বিক্রি করা যাবে। তো সেই 60 কুইন্টালের শুরুর রেটটা কি থাকে আর শেষের দিকে? এটা হচ্ছে আপনার প্রথমের দিকে যখন প্রোডাকশনটা শুরু হয় তখন রেটটা থাকে চাষির রেট। আচ্ছা, ও যে রেটে দেবে। আচ্ছা, তো ওটা প্রায় সব থেকে কমই থাকে 350, 400, কেউ 500 বেচে দেয়। তো ওই প্রথমের দিকে মানে এখনো সেই আগে বা এখনো প্রথমে প্রায় 450 পর্যন্ত আমি দিয়েছি, কিলো প্রতি। হ্যাঁ, কিলো প্রতি 450, 500 পর্যন্ত দিয়েছি। তো কিন্তু এই রেটগুলোটা অতটা ধার্যের মধ্যে নেই, কারণ এটা কীরকম হয়, ধরুন আমি 350 বা 300 টাকায় দিলাম, তো আস্তে 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 ওটা কমতে কমতে আর 250 হবে, 200 হবে, এইভাবে নামতে থাকে। গড় আমরা একটা ধরে নিচ্ছি যে কোনো একটা প্রাইসিং। এটা হতে হতে ফেব্রুয়ারির মাঝেতে 180তেও চলে আসে। আচ্ছা, 200, 180 চলে আসে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে। আর ফেব্রুয়ারির ফার্স্ট থেকে মাঝামাঝি হচ্ছে আমাদের মেন পিক টাইম। এই সময় হচ্ছে পার ডে 1 একর থাকা মানে প্রায় 2 কুইন্টাল পার ওভার হচ্ছে প্রতিদিনের প্রত্যেকদিন প্রোডাকশন যাবে। এবার এটা, আর ওটাও কিন্তু আপনার একবারে বাড়বে না, ধীরে ধীরে 2 কিলো 5 কিলো 10 কিলো 50 কিলো এইভাবে 200-250 কিলো যাবে। যেভাবে বেড়েছিল আবার ওইভাবেই নেমে 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 যাবে। এবার ওই নামাটা কতটা মন্থর বা দ্রুত হবে সেটা কিন্তু ওয়েদারের উপরে নির্ভর করছে। আচ্ছা, ওয়েদার যদি একটু ভালো হয়, যদি আমাদের দিকে যদি তাকায়, তাহলে ওটা খুব ধীরে ধীরে নামবে। আর যদি দুম করে যদি গরম পড়ে যায়, মানে কি গত বছরের মতো যদি হয়ে যায় একদমই 50 চলে গেল, তাহলে কি হবে, চট করে একদম নেমে যাবে। আর এই আবার শেষের দিকে যেমন রেটও সেই রকমই, যেমন বেড়ে বেড়ে নামতে ছিল, এ আর বাড়বে না, ও আস্তে 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 যত গরম পড়বে আস্তে 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 নেমে 100 টাকা 70 টাকায়ও চলে আসে, শুধু 70 টাকাতেও চলে আসে। তো এটা মোটামুটি অ্যাভারেজ 130 থেকে 150 করলে মোটামুটি আমরা দেখছি যে মোটামুটি হয়ে যায় আর কি। গড় ধরুন আমরা যদি 150 ধরে চলি, তাহলে 60 কুইন্টালে আমাদের 1590, 9 লাখ টাকা পেয়ে যাচ্ছে। তো তার মধ্যে খরচা কি কি বাদ যাচ্ছে? দেখুন, খরচা বলতে আপনার এখানে 4.5 লাখ টাকা, তাহলে আমার 4.5 লাখ টাকা আছে। এবার ওইখানে আমরা আমাদেরকে যদি আমরা ওই প্যাকিংয়ের জন্য প্যাকেট বা যে কার্টুন ওইখানে আমরা ধরুন প্রায় 60 থেকে 70 হাজার টাকা। আচ্ছা, ওইটা একটা এক্সট্রা খরচা হয়ে যায়। এবার বাকি প্যাকিংয়ের জন্য ওইটা হচ্ছে, ওটা তো অনেক যায়, যদি আমরা নিয়ে আসতে গেলে তাদের বিশাল রেট। আচ্ছা, হ্যাঁ, একদিনে ও নিয়ে নেবে প্রায় 700 টাকা করে নিয়ে নেয়। তো সেগুলো করে আমাদের চাষিদের ক্ষেত্রে টিকে থাকা দায়। তো ওইটা নিজের দিকেই শিখতে হবে এবং ওই মেন কাজটা আমাদের নিজের দিকেই করতে হবে। তো এইগুলোর বেসিসে কোনো কি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে পরবর্তী ক্ষেত্রে? আপনার কাছ থেকে কেউ ট্রেনিং নিতে চাইলে নয়, নিচ্ছে, মানে এখন নয়, ধরুন আমি যে বছর থেকে চাষ করছি 13-14, তো তারপর থেকেই এগুলো যারা করছে কমপ্লিট প্যাকেজ একদম দেওয়া যাচ্ছে। কারণ আমি যাকে চারা বেচলাম, চাষ করে নিল, বাকিটা না দেখালে ও তো ওখানেই মরে যাবে। তার থেকে তো ওকে তো না দেওয়াটাই ভালো ছিল, বুদ্ধি না দেওয়াই ভালো ছিল। তাহলে আমরা গড়পড়তা বলতে পারি সব থেকে কম যদি ধরা 1 একরে 3.5 লাখ টাকা আমাদের লাভ থাকে। লাভ থাকে, সব কাটছাট করে থাকবেই। ঠিক আছে, এবং এইটা কিন্তু মাঝারি, এটা কিন্তু একদম হাই নয়। বিক্রির মার্কেটটা কিভাবে পাবে বা বিক্রির মার্কেটটা কিভাবে তৈরি করা হবে? আপনার স্ট্রবেরিটা তো একদম মানে এর হচ্ছে কোনো লাইফ মানে 24 ঘন্টা। আচ্ছা, তো মার্কেট ব্যাপারটা বা বিক্রির ব্যাপারটা সব থেকে টাফেস্ট ব্যাপার কিন্তু এটাই। চাষ করাটাও অতটা না, কারণ আবার হাই ভ্যালু, রেটটাও বেশি, খরচাও বেশি, তো সেই জন্য মার্কেটিংটা ঠিকঠাকই করতে হবে। এবার সেটা কী হবে, ধরুন আপনার যেগুলো ছোটোখাটো যেগুলো শহর, সেখানে এখন মোটামুটি ভালো বিক্রি হয়, কিন্তু 1 একর হয়ে গেলে ওই শহরের উপরে নিয়ে ওই ছোটো শহরেও কিন্তু খেতে পারবে। আমাদেরকে মেন এখন মোটামুটি কলকাতা যেতেই হবে। আচ্ছা, আর ওই কলকাতাতেই আমাকে ম্যাক্সিমাম মালটা নিয়ে যেতে হবে। এবার যদি আমরা ঠিকঠাক পুরো প্রসেস মেনে যদি করি, তো ওর যে আপনার মানে কোয়ালিটি যদি আমরা ঠিকঠাক থাকে,
তো ওইটা হচ্ছে কলকাতাতে বিশাল রেট, মানে রেটের থেকেও ডিমান্ড প্রচুর। কলকাতায় তো স্ট্রবেরি প্রচুর আছে, পুনা থেকে বিহার থেকেও প্রচুর আছে, কিন্তু আমাদের আবার ওখানে আসে কি হলো মানে 12 থেকে প্রায় 12-13 ঘন্টা বা 24 ঘন্টা পর পৌঁছায় মাল। আর আমরা এটা কি করতে পারি, বিকালে তুলে পরের দিন সকালবেলায় আমরা পৌঁছে দিই, মানে 12 ঘন্টার মধ্যে আমরা কাস্টমার হয়তো ফলটা দিয়ে দিতে পারি। আমরা এতটাই ফ্রেশ এবং তাজা দিতে পারি, তার জন্য আর যদি কোয়ালিটিটা ঠিকঠাক থাকে তো বিশাল ডিমান্ড। এবং সেই জন্য কলকাতাতে বিক্রি কোনো সমস্যা নেই, টনও মোটামুটি কলকাতাতে চলে যায় বিক্রি হয়ে। এর জন্য কি কোনো ফ্রিকোয়েন্সি ঠিকঠাক রাখতে হয়, মানে ধরুন এই গ্যাপে নিয়ে গেলাম ওই গ্যাপে নিয়ে গেলাম এরকম? না, স্ট্রবেরি যখন 1 একর হবে একদিনও বন্ধ রাখা যাবে। ওকে, কন্টিনিউ তুলতে হবে, ও রয়ে গেলেই নষ্ট হবে। আচ্ছা, প্রত্যেক দিনই তুলতে হবে, প্রত্যেক দিনই বিক্রি করতে হবে, প্রত্যেক দিনই প্যাকিং হবে। মানে আপনার টোটাল 45 দিন যদি 1 একর লাগানো যায়, 45 দিন সারা বছরের যা পরিশ্রম ওই 45 দিনে হবে, এইটা মাথায় নিয়ে করতে হবে। আচ্ছা, মানে ধরুন টোটাল যে মানে এই ফলটার বা এই স্ট্রবেরির টোটাল লাইফ স্প্যানটা কতদিনের থাকে? এটা অনেকটা অক্টোবরে লাগাই, ওয়েদারের উপরে। আমি মেন 45 দিন বললাম, মেন প্রোডাকশন, যে হারভেস্ট, মেন যে লার্জ স্কেলে যেটা বেরাবে ওইটা 40 থেকে 45 দিন হয় যদি 1 একর থাকে এবং ওয়েদারটা যদি ভালো থাকে। আচ্ছা, তো ওইটা কারণ আমরা 45 দিনে প্রায় 9 থেকে 10 লাখ টাকা ঘাটবো। হ্যাঁ, তো এটা আমাদেরকে এবার ভেবে নিতে হবে তাহলে কী হারে পরিশ্রম হবে বা কীভাবে খাটনি হবে। অ্যামাউন্ট একটু কম।